আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি বেসামাল প্রেম, লেখনীতে জান্নাতুল নাইমা, পর্ব 16। কলেজ যাবার পথে রিকশায় বসে অন্যমনস্ক হয়ে মেয়ে ভাবছিল সে এক বাড়িতে আর আয়ুকাল মাত্র 3 দিনের। মাহের ফেরার পর নিজের বাসায় ফিরতে হবে। এই ফিরে যাওয়ার আনন্দ হওয়ার কথা ছিল, সেখানে সে এক বাড়িতে আসতে কদিন থাকতে রাজিও ছিল না। সেখানে 3 দিন পর ফেরার কথা ভেবে খুশিতে গদগদ হওয়ার কথা, অথচ সে খুশি নয়। তার মন বিন্দুমাত্র আনন্দিত হচ্ছে না, বরং সূক্ষ্ম এক ব্যথায় হৃদয়স্থল চিনচিন করছে। সে ব্যথার উৎস রয়েছে রুদ্র। একটি মেয়ে একটি ছেলের কাছে অ্যাটেনশন পেতে চাচ্ছে, চাতক পাখির মতো কদিন ধরে ঘুরঘুর করছে একটুখানি অ্যাটেনশন পেতে, অথচ পাচ্ছে না। এই দহন যে বড়ই ভয়াবহ। রিক্সা চলছিল তার আপন গতিতে। হৈম রুদ্রকে ধীরে ভাবনার রাজ্য ডুবেছিল। সে ডুবে থাকার মাঝে গোলাপি কোমল ওষ্ঠজোড়া নাড়িয়ে বিড়বিড় করলো, আমি আপনার কাছে শুধু একটা চিঠি দিয়েছিলাম। চিঠির কথাগুলো যতটা না সিরিয়াস ছিল, তার চেয়ে বেশি দুষ্টুমি ছিল, কিন্তু এই ফল আমাকে কঠিনভাবে ভুগিয়েছেন আপনি। যে কাঠিন্যতা বিষ হয়ে আমার হৃদয়ে রোপণ হয়েছিল, সেই বিষ অঙ্কুরভূত হতে পারল না। আপনি হতে দিলেন না। ভেবেছিলাম আপনাকে নিয়ে আজীবন হৃদয়ে বিষবৃক্ষ লালন করব। ঘটল উল্টোটা। এর জন্য আপনিই দায়ী। এবার এই ছোট্ট হৃদয়ে প্রেম তরঙ্গ বয়ে আনার অপরাধে সারা জীবন অপরাধী করে রাখবো আপনাকে। একটুও ক্ষমা করব না, একটুও না। আপন মনে ভীষণ লজ্জিত হলো হৈমি। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে উরুর উপর দু পা জোড়া থমথমে মুখ করে রইল। গাল দুটো টমেটোর মতো ক্রমশ লাল হতে থাকলো তার। শরীর জুড়ে অদ্ভুত শিহরণ জাগে। নিঃশ্বাসে বাড়ছে গভীরতা। অন্তঃকোণে যে সমুদ্রের উত্তাল ঢেউ দোলাইত সন্তপূর্ণে এক ঢোক গিলল। এই জ্যামে আটকে রইল কয়েক মিনিট। জ্যাম ছাড়ার পর পুনরায় রিক্সা টান দিতে আসমাত রোগ ধরতে পেয়ে রুদ্রকে দেখতে পেয়ে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। শহরের এক নাম করা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুদ্র। হৈমির ভেতরটা ধড়াস ধড়াস ক্রমশ বাড়তেই থাকলো। রিক্সাওয়ালাকে বলল, মামা মামা থামেন থামেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। রিক্সা থামলো। হৈমিও দূর থেকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে দেখতে লাগলো। মিনিট দুয়েক পর একটি রিক্সা এসে থামলো। এক সুন্দরী রমণী চঞ্চলা চিত্তা সহিয়া মিয়ে মিয়ে গিয়ে চোখে মুখে বিবর্ণতা ফুটে উঠল হৈমির। কিয়ৎ বিড়ম্বিত হলো। রুদ্র তো অমন ছেলে নয়। আবার ভাবলো, কেমন ছেলে নয়? কে ছেলে? অল্প পরিচয়ে তার সঙ্গে এসব করতে পারে, সে কি পারে না আরেক ডজন খানেক মেয়ের সঙ্গে বেহায়াপনা করতে? তাহলে সূচনা কেন বলেছিল তার ভাই খুব নারী বিদ্বেষী? এই কি তাহলে তার নমুনা? কেন জানি কান্না পেল খুব। কিন্তু কেন পেল কান্না? প্রশ্নের উত্তর মেলাতে পারল না। শেষে আপন মনেই বিড়বিড় করলো, ওনার এত সহজ ডজন খানেক মেয়ের সঙ্গে বদমাইশি করবে? যদি তাই করবে, আমার সঙ্গে লুতুপুতু খেলো কেন? আমাকে কে এতটাই চুমু খেলো কেন? তার কি হবে? এতগুলো চুমু খেলো, তার কি হবে? প্রয়োজনে আমি মামলা করব, তবু এত মেয়ের সঙ্গে লুতুপুতু করতে দেব না। কিন্তু মামলা করলে তো প্রুফ লাগবে। হ্যাঁ, প্রুফ আছে, ওই যে ভিডিওটা। কই যাবেন? রিক্সা টানবো? কিছু কর না কে? চমকে উঠল হৈমি। উষ্টাদর ফাঁক করে লম্বা নিঃশ্বাস ছাড়ল। এরপর তড়িঘড়ি করে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে মাথার ওড়না চেপে মাস্ক লাগালো। ততক্ষণে রুদ্র ধীরে ধীরে আগত নারীটির সঙ্গে রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। দেখলো রুদ্র একেবারে কর্নারি টেবিলে মেয়েটার মুখোমুখি হয়ে বসেছে। দূর থেকে মেয়েটার মুখ যতটুকু দেখছে, আর পেছন থেকে ততটা দেখছে। নিঃসন্দেহে মেয়েটা ভীষণ স্মার্ট এবং সুন্দরী, যার ফলে তীব্র ঈর্ষার কপালের রগ দুটো ধপধপ করে উঠল হৈমির। কোনো ক্রমে একপাশে গিয়ে বসে মেনু কার্ড দেখার ভান ধরল। আড়াল থেকে তীক্ষ্ণ নজর রাখলো পেছনে রুদ্র আর আগত নারীদের দিকে। 10 মিনিটের মাথায় 1 কাপ কফি অর্ডার করলো। কফি খাওয়ার মোড় নেই, তবু রুদ্র আর তার সম্মুখে মেয়েটে কফি খেতে দেখে সে নিজেও অর্ডার করলো। 8 ঘন্টার মতো আলাপচারিতা শেষে মৃদু হাস্য উঠে দাঁড়ালো রুদ্র। আমি খেয়াল করলো মেয়েটার ঠোঁটেও মৃদু হাসি। হাসির ফাঁকে বারবার রোদুর দিকে তাকাচ্ছেও। ঘন ঘন সামনে আসা চুলগুলো কানে গোজারও চেষ্টা চলছে, যা দেখে গা জ্বলে উঠল হৈমির। বিড়বিড় করলো কতক্ষণ, বকলো,
সুন্দরী মেয়েরা আগে আগে বেরিয়ে পড়ল। রুদ্র বিল মিটিয়ে বেরোতে যেয়ে হঠাৎ চোখ কুঁচকে ডান পাশে তাকালো। হৈমি আর চোখে রুদ্রকে তার দিকে তাকাতে দেখে কটমটে ভাবে শুরু করে দিল। এই ওড়না টানছে, এই মাস্ক ঠিকঠাক মুখে আছে কিনা দেখছে, এই ফোন ঘাটছে, বীর গরু করে আবার দোয়া দরুদ পড়তে শুরু করলো। রুদ্র হাঁপ ছেড়ে ফোন বের করে কিছুক্ষণ পূর্বে মিট করা মেয়েটির ফোন করলো। ওপাশে রিসিভ হতেই বলল, মিসেস নিশিতা, আমার ইমার্জেন্সি একজনের সঙ্গে মিট করতে হবে, তাই আপনাকে পৌঁছে দেওয়ার কথা থাকলেও পারলাম না। ইটস ওকে, ব্যাপার না। ফোনে কথা শেষ করে রুদ্র হৈমির সামনে যেতে উদ্যত হলো। অমনি তড়াৎ করে উঠে দাঁড়ালো হৈমি। কোনো ক্রমে নিজেকে আড়াল করার চেষ্টা করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি সত্তর হয়ে হৈমির হাত ধরলো, শক্ত করে ধরলো রুদ্র। রেস্টুরেন্টে কয়েকজোড়া কাপল ছিল, তারা সকলেই তাকালো ওদের দিকে, কারো কারো চোখে বিস্ময়। হৈমি মুখ নিচু করে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো। রুদ্র শান্ত গলায় শক্ত হুমকি দিল, নো ছোটাছুটি ডার্লিং। এতক্ষণ যেখানে চোরের মতো বসেছিলে, এখন ঠিক সেখানে গিয়ে বসবে, একদম ভদ্র মেয়ের মতো, নয়তো সকালের সামনে এই মিষ্টি রোমাঞ্চিত সিন ক্রিয়েট হবে সকলের সামনে। কিঞ্চিত বয়ে দেহ কেঁপে উঠল। বার কয়েক ঢোক গেলে স্থির হয়ে গেল হৈমি। দুর্বোধ্য হয়ে সে রুদ্র ইশারা করলো বসতে। কাঁদো কাঁদো হয়ে হৈমি গিয়ে বসলো। রুদ্র শান্তরূপে তার সম্মুখে বসে। হৈমি থমথমে রক্তিম মুখশ্রী নিবিড় চাহনি নিক্ষেপ করলো। শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি অর্ডার দেব? হৈমি মুখ ফিরিয়ে রইল। রুদ্র উত্তরের অপেক্ষা করলো না। নিজের জন্য কফি, হৈমির জন্য স্যান্ডউইচ অর্ডার করে দিল। হৈমি চাপা সুরে রাগিত কণ্ঠে বলল, আমার কলেজ আছে, আমি কলেজে যাব। বাঁ হাতের কবজিতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে টেবিলের উপর দুহাত রেখে কিছুটা ঝুঁকে বসলো রুদ্র। হৈমি জড়সড়ো হয়ে নিচে দিকে তাকিয়ে রইল। রুদ্র বলল, ক্লাস ফাঁকি দিয়ে আমার পিছু নিচ্ছ? আমি বুঝি এতটাই জরুরি? একদম বাজে কথা বলবেন না, আপনার পিছু নিইনি আমি। শুনুন, আমি জাস্ট আপনার আসল রূপটা দেখতে এসেছিলাম, আর কিছুই নয়। আপনি যে কত ধরনের খারাপ লোক হাড়ে হাড়ে টের পেয়েছি। এত তাড়াতাড়ি কিভাবে টের পেলে? তীব্র রোষাগ্নিতে তাকিয়ে রইল হৈমি। বলল, আপনার গার্লফ্রেন্ড জানে তো আপনি আরেকজনের কি সর্বনাশ করেছেন? ব্রুকুচকে রুদ্র বলল, মানে? ও, এখন মানে বুঝছেন না? দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আমার কাছে সব প্রমাণ আছে। জোর করে চুমু খেলেন আমাকে, আর রেস্টুরেন্টে এসে লুতুপুতু করছেন ওই মেয়ের সঙ্গে। চোখ বড় বড় করে চাপা ধমক দিল রুদ্র। বলল, শাট আপ। ক্লাস বাদ দিয়ে এখানে কেন? তোমার আদর্শ ভাইজান জানে এসব? উচিত কথা বলেছি বলে ধমকাচ্ছেন? ওই মেয়েটাকে রেস্টুরেন্টে মেয়ে এনে এসব কী করে বেড়ান? বাড়ির লোক জানে? রুদ্র সোজা হয়ে বসল, মুখ গম্ভীর। হৈমি তার দিকেই তাকিয়েছিল। রুদ্র সে তাকানোতে গম্ভীর চাহনি নিক্ষেপ করলো। হৈমি এক ঢোক গিলে বলল, আমি কলেজে যাব। রাশভারী কণ্ঠ রুদ্র বলল, ক্লাস শুরু হয়ে গেছে আধ ঘন্টা আগে। আমি বাড়ি যাব। কোন বাড়ি? ভাবি, এসো। হৈমি উঠে দাঁড়ালো। উঠল রুদ্র নিজেও। ভিল মিটিয়ে এসে বের হলো। গাড়ির কাছে এসে হৈমিকে ইশারা করলো আসতে। হৈমি চটপটে পায়ে এগিয়ে এসে বলল, শুনুন, আপনাকে আমি একটা কথা বলতে চাই, যদি শোনেন আপনারই মঙ্গল। রুদ্র গাড়িতে উঠে সামনের ডোর খুলে দিল। বলল, ওঠো। সিটে বসার পর ডোর লক করতে পারল না হৈমি। রুদ্র ঝুঁকিয়ে সে লক করতে হৈমির দম বন্ধ হয়ে কাচুমাচু হয়ে বসে রইল। রুদ্র সরে যাওয়ার পর একেবারেই নিঃশ্বাস ছাড়ল। গাড়ি স্টার্ট দেওয়া হলো সে একবারের উদ্দেশ্যে। হৈমি আর চোখে গভীর চিত্রে বসে থাকা রুদ্রের পানে তাকালো। চেয়ারিংয়ে থাকা বলিষ্ঠ হাত জোড়া একবার দেখল, তো আরেকবার দাম্ভিক এবং গম্ভীর মুখটায় দৃষ্টিপাত করলো। এরপর বার কয়েক নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, দেখুন, আপনি কিন্তু এসব একদম ঠিক করছেন না। আমি না হয় ঘরের মেয়ে, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ঘরের মেয়ের দিকে নজর যেতেই পারে, তাই বলে পরের মেয়ের দিকেও নজর দেবেন? আপনি আবার ভাববেন না আমি আপনাকে পছন্দ করি। আপনার মতো মানুষকে পছন্দ করার প্রশ্নই আছে না। চুপি চুপি আপনার পিছু এসেছি বলে ভাবনার যে আমি আপনার প্রতি ইন্টারেস্টেড, এসব একেবারেই নয়। কিন্তু আপনি আমার সাথে যেসব করেছেন এসব ভোলার মতো নয়। ওইসব ভেবে আমি চিন্তিত। ওই শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আজ পর্যন্ত একটা প্রেমও করিনি, একটা ছেলে আমাকে ছুঁয়েও দেখেনি, সেখানে আপনি আমার সঙ্গে যা করেছেন তাকে ভোলার মতো?
একবার ভাবুন তো, কোন ছেলে এসব জানলে আমাকে বিয়ে করবে? আমার বিয়ে হবে? আসমাত গাড়ি ব্রেক কষল রুদ্র। হৈমের চোখ বড় বড় করে তাকালো তার দিকে। রুদ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে চিবে চিবে বলল, সারমর্ম বলো, কথা সারমর্ম জানতে চাই। বার কয়েক ঢোক গিলে চটপটে গলায় বলল, আপনি যেসব করছেন এসব আপনাকে আমার ক্ষমা করে দেওয়া উচিত না, শাস্তি দেওয়া উচিত। শাস্তি দাও। আমি শান্ত হয়ে এলো। রুদ্রর ভাবমূর্তি কিছুই বুঝতে বলল না, বুঝেই বলল, আপনি কি এখনও আমাকে পছন্দ করেন? মুহূর্তের পরিবেশ নরম হয়ে এলো। এত সহজ সরল বাক্য তৈরি করলো সেই নম্রতা। রুদ্রর কান দুটো ঝিমঝিমিয়ে রইল। রোজের দিকে তাকিয়ে হৈমের দিকে তাকিয়ে রইল নরম চোখে নির্নিমেষ। হৈমি আমতা আমতা করে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? ভাবির কাছে সব শুনেছি আমি, সব। আপনার হঠাৎ পরিবর্তন কারণটা জানি না, পছন্দ করি না। অপমানে থমথম হয়ে বলল, তাহলে কাকে পছন্দ করেন? ওই মেয়েকে? বাঁকা হাসল রুদ্র। ওই মেয়ে ক্রোধান্বিত হয়ে বলল, আমি ওই মেয়েকে সব বলে দেব। কি বলে দেবে? আপনি যা করেছেন। এসব জানলে নিশ্চয়ই উনি আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন না। রুদ্র মাথা নাড়িয়ে বোঝালো, না। হৈমি উচ্ছ্বসিত চোখে তাকালো। রুদ্র বাঁকা এসে সহসা হৈমের দিকে ঝুঁকে এলো। এক ধোকা উত্তপ্ত নিঃশ্বাস হৈমের মুখশ্রীতে ছেড়ে বলল, সেবার যা ছিল সবটা ঝোঁকের বসে করে ফেলা ভুল মাত্র। আজ যা হবে একদম ঠান্ডা মাথায় সুস্থ মনে। বলতে বলতে নিমিষে হৈমের কপালদ্বয়ে বলিষ্ঠ হাত দ্বারা আবদ্ধ করে নিল। কেঁপে উঠল হৈমের কোমল ঠোঁট জোড়া। সে কাপা দৃশ্য দীর্ঘ সময় নিয়ে দেখার ধৈর্য হলো না রুদ্র। নিজের পুরো উষ্ঠদয় ফাঁক করে সন্তপর্ণের নরম অধর আবৃত করে নিল। এটাই দিল হৃদয়স্পর্শী উত্তপ্ত গাঢ় চুম্বন। হৈমি ছোট্ট নরম হৃদয়ে লিখিতভাবে নামকরণ করে দিল শুধু রুদ্র, রুদ্র, রুদ্র। এটা পর্ব 17। উষত্ব ওষ্ঠাধর স্পর্শে কাতর হৈমে। রুদ্র ওষ্ঠ চুম্বন ক্রমাগত গাঢ়ত্বে পরিণত হতেই তার হাত জোড়া বেসামাল হয়ে খামচে ধরল বলিষ্ঠ পৃষ্ঠদেশ। কয়েক পলক পরে সহসা সরে গেল রুদ্র। হৈমির হৃৎপিণ্ডর প্রবল ব্যাগে মাথা ঝিমিয়ে উঠল। এক পলক তাকিয়ে দেখল চঞ্চলা হৈমির ব্যগ্র দৃশ্য। গোলগাল ফর্সা মুখটা টমেটোর মতো রক্তিম হয়ে আছে। বদ্ধ চোখে বেয়ে নোনা পানির বর্ষণে স্নিগ্ধ করে তুলেছে গাল দুটো। গাল ছুঁয়ে অশ্রু যখন গলদেশে ছুঁতে লাগলো সন্তপর্ণে চোখ জোড়া বুঝে ফেল রুদ্র। কয়েক পল ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আবারও তাকালো। শান্ত কণ্ঠে বলল, এই মুহূর্তটুকু পুরো পৃথিবীকে জানাতে পারো, শুধু ওই একজনকেই নয়। হৈমি একই রূপে বসে। রুদ্র আশেপাশে তাকে পুনরায় ঝুঁকে গেল তার দিকে। নরম সুরে বলল, সে এবার কেঁদেছ ফাইন, কান্নার মতোই কাঁদছিল। এবার কান্নার রহস্য কি? নিস্তব্ধ হৈমি না জবাব দিল, না চোখ মেলে তাকালো। শুধু তার নিঃশ্বাসের এক অদ্ভুত শব্দে মাথা ঝমঝম করে উঠল। এক ঢোক গিলে সরে এলো রুদ্র। অপেক্ষায় থাকলো হৈমির চোখ খোলার। স্বাভাবিক হওয়ার। দীর্ঘ সময় পর ধীরে ধীরে চোখ খুলল হৈমি। মুখ লুকানোর চেষ্টা করে নত মাথা আরও নত করে ফেলল। সহসা কম্পমান সুরে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? কিস করেছি বলে মনে হচ্ছে ভালোবাসি। উত্তর দিল না হৈমি। সিটে গা এলিয়ে দিল রুদ্র। সন্তপর্ণের চোখ দুটো বুঝে ঊর্ধ্বশ্বাস ছাড়ল। অনুরক্ত বরাট কণ্ঠে বলল, তোমার বয়স অল্প। জীবনকে তুমি যেভাবে দেখো আমি সেভাবে দেখি না। একটা চুমুর উপর কখনো ভালোবাসা নির্ভর করে না। দুজন ছেলেমেয়ের আবেগের তাড়নায় কাছাকাছি আসবে, ঠোঁটে ঠোঁট ছোঁয়াবে, শরীরে শরীর মেলাবে। এর মানে এই না তারা দুজন দুজনকে ভালোবাসে। আবার দুজনের মধ্যে মাইল থেকে মাইলের দূরত্ব থাকলেও ভালোবাসা হয়ে যায়। ঠোঁটে ঠোঁট না ছুঁয়েও শরীরে শরীর না মিলেও। তাহলে কেন আমাকে বারবার কলঙ্কিত করেছেন? হৈমির এই একটি বাক্যই যথেষ্ট ছিল রুদ্রর সমস্ত সত্তাকে নাড়িয়ে দেওয়ার। হৈমি নত মুখে বসে। একটিবার যদি সে ডান পাশে ফিরে দেখত, তাহলে হয়তো ভয়ে তার হৃদয় কেঁপে উঠত। কারণ রুদ্র রক্তিম চোখ, শক্ত ছোঁয়া এবং অদৃশ্য এক অস্থিরতা স্বচক্ষে সহ্য করতে পারত না সে। সহসা গাড়ি স্টার্ট হতে কিঞ্চিত কেঁপে উঠল হৈমি। রুদ্র রোবটের ন্যায় বসে স্টিয়ারিং ধরে আছে। গাড়ি তখন ব্রেক কষল। হৈমি তাকিয়ে দেখলো তারা সে এক বাড়িতে সামনে। তাই ধুরু ধুরু বুকে ত্বরান্বিত গতিতে ডোর খুলে নামতে উদ্যত হলো। অমনি
তড়াৎ করে রুদ্র ওর হাত টেনে নামতে বাধা দিল। চমকে গিয়ে ফিরে তাকাতে রুদ্র অগ্নিমূর্তি দেখে ঢোক গেল বার কয়েক। রুদ্র রাশভারী কণ্ঠে ভয়ানক কয়েকটি বাক্য উচ্চারণ করলো। ইউ মাস্ট বি মাই ওয়াইফ, মাস্ট বি। ব্যক্তি হিসেবে আমি পুরোপুরি মার্জিত না হলেও আমার চরিত্রে তুমি ছাড়া অন্য কোনো নারীর ত্রুটি ধরতে পারবে না। জাস্ট কিপ দিস ইন মাইন্ড। আলগোছে ধরে রাখা নরম হাতটি ছেড়ে দিল রুদ্র। ঘন ঘন চোখের পলক ফেলে ঢোক গিলল হৈমি। বাঁকা হেসে রুদ্র পুনরায় বলল, আর রইল তোমার কলঙ্কিত হওয়ার কথা। যদি এটাকে কলঙ্ক ধরে নাও তাহলে তাই। শান্তি একটাই, শাস্তি শান্তি একটাই। পুরো পৃথিবী একজনের দ্বারাই তুমি কলঙ্কিত হচ্ছ, সে আমি, ইউর ফিউচার হাজব্যান্ড। 3 দিন পর মাহের ফিরে এলো। প্রথমে নিজ বাড়ি এবং পরে শ্বশুর বাড়িতে গেল। গিয়ে জানতে পারলো সূচনা দাদিন সহ চাচাতো ভাইয়েরা আজ আসবে, তাই সূচনা আজই তার সঙ্গে ফিরতে নারাজ। এদিকে হামিদা রয়েছে বোনের মেয়ের কাছে। টিশার শেষ সময় চলছে, সামনের মাসেই ডেলিভারি ডেট, তাই এই সময়টুকু সে টিশার কাছে থাকবে। বাড়ি ফেরা নিয়ে তারা রইল মাহেরের। তবে শ্বশুর বাড়িতে বউকে সারপ্রাইজ দিতে হবে এই ঢের বুঝলো। অনেকদিন পর ভাইকে কাছে পেয়ে হৈমি রাজ্যের গল্প জুড়ে দিল। গত 2 দিন রুদ্র ভীষণ ব্যস্ত ছিল। গতকাল ভোরে ঢাকা গিয়ে ফিরে এসেছে রাত 2টোর দিকে। নতুন ব্যবসা শুরু করার আগে কত শত জটিলতা যে তাকে সামলাতে হচ্ছে, এতদিন কাজ থেকে দূরে থেকে ছিল বলেই টের পায়নি বাবা, চাচা, চাচাতো ভাই রাফিদের পরিশ্রমের গভীরতা। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। মায়ের এসেছে শুনেই উপর থেকে নিচে এসেছিল সে। সন্ধ্যা হয়ে এলো। মাহের এসে অবধি সূচনার সঙ্গে আলাদা হবার সুযোগ পায়নি। এবার যাও পেত তাও বোধহয় হৈমির জন্য হলো না ভেবে মেজাজ বিগড়ে গেল রুদ্রর। মেয়েটা এত বেশি কথা বলে শেষে কাজে মেয়েকে দিয়ে কৌশলে হৈমিকে ডেকে রান্নাঘরে নিল। কথা ঝুড়ি ফেলে হৈমি চলে গেল রান্নাঘরে। হাফ ছেড়ে নিঃশ্বাস ছেড়ে রুদ্রকে বলল, লম্বা ঝার্নি করেছেন, রুমে গিয়ে রেস্ট করুন। বলেই সূচনার দিকে তাকালো। বলল, দাদিনরা বোধহয় এসে পড়লো, আমি বাইরে যাচ্ছি, ওরালে একটা ফোন দিস। সূচনা মাথা কাত করে মাহিরকে নিয়ে উপরে চলে গেল। রুদ্র আশপাশ তাকিয়ে উঠে দাঁড়াতেই দেখলো তুমি রান্নাঘর থেকে বের হচ্ছে। রুদ্র তার দিকে ধীর নিক্ষেপ করতেই কোমরে দুপাশে ঝুলে থাকা ওড়নার কোনা দ্বারা মুঠোয় চেপে ধরলো। ধীর পায়ে আগাতে আগাতে জোরপূর্বক হেসে জিজ্ঞেস করলো, ভাইয়া ভাবি কোথায়? উপরে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই। ভাইদের সমুদ্র পাড়ে ছবি তো দেখাই হয়নি। হাঁটার গতি বাড়ে রুদ্রকে পাশ কাটাতে যেতে ওর হাত টেনে ধরল। রুদ্র শক্ত গলায় বলল, পরে দেখবে। ব্রুকুচকে হৈমি বলল, উফ, এত শক্ত করে ধরছেন কেন? আর পরেই বা দেখব কেন? আমি এক্ষুনি দেখব। ছাড়ুন তো, সবসময় খবরদারি করবেন না। বিয়ে করবেন বলেছেন, আগে বিয়ে করুন, তারপর খবরদারি করবেন। এর আগে একদম খবরদারি নয়। আপনাকে আমি অল্পখানি পছন্দ করেছি বলে ধরে নেবেন না মাথায় চড়ে নাচতে দেব। আর ওই বিরক্ত চোখ মুখ কুচকে পেছন থেকে আমি মুখ চেপে ধরল রুদ্র। আমি চাপার শব্দ করতে অন্য হাতে পেছন থেকে পিঠ জড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে চিবিয়ে চিবিয়ে বলো, সব সময় এত বেশি ভকভক সহ্য হয় না বুঝলে। এবার ঠিক ততক্ষণ ঘর বন্দি থাকবে যতক্ষণ না আমি ফিরব। নিজের বিশাল ঘরটায় হৈমিকে রেখে বাইরে থেকে রুম লক করে চলে গেল রুদ্র। যাওয়ার আগে অবশ্য শাসিয়ে গেল, নো চিৎকার, নো চেঁচামেচি সুইটহার্ট। যদি একটু আওয়াজও বাইরে যায় তাহলে আজ বিয়েবিহীন সারা রাত আমার সঙ্গে কাটাতে হবে। যদি বলো কিভাবে, তার উত্তর দিতে না পারলেও কাজে দেখিয়ে দিতে পারবো। আগেই বলছি আমি ভীষণ উদ্ধত। রুদ্র চলে যাওয়ার পর হৈমি মুখ বন্ধ করে হাত পা ছোড়াছুড়ি করলো কিছুক্ষণ। তারপর নিজেকে শান্ত করে বলল, এভাবে আটকে দেওয়ার মানে কি? বললেই তো হতো, ওদের একটু সময় দেওয়া উচিত। আমি কি বেহায়ার মতো তবু ওদের কাছে যেতাম নাকি? আশ্চর্য, কতক্ষণ সময় এভাবে বন্দি থাকতে হবে জানা নেই। তাই কি করবে সময় কাটবে বুঝতে পারলো না। পুরো ঘর জুড়ে এলোমেলো দৃষ্টি বলে হঠাৎ মাথায় বুদ্ধি খেললো। পুরো ঘর যত সব আসবাবপত্র আছে সব ঘেঁটে দেখবে। রুদ্র মানুষটাকে তো বুঝতেই পারলো না। আজ না হয় তার ঘরে এবং ঘরের জিনিসপত্র বোঝার চেষ্টা করবে। নিমিষে চোখ দুটো চকচক করে উঠল, মনে হলো উচ্ছ্বসিত। সর্বপ্রথম ধুম করে শুয়ে পড়ল রুদ্র বিছানায়। হাত পা চারিদিকে ছড়িয়ে শুয়ে বসে বড় বড় একটা শ্বাস নিল। একবার চোখ বন্ধ করলো তো আরেকবার চোখ মেলে চারদিক দৃষ্টি ঘোরালো। চট করে উঠে বসে আবার চট করে বালিশে মুখ গুজে
নাক টেনে ঘ্রাণ নিল। এখানে কি রুদ্র রুদ্র ঘ্রাণ পাওয়া যাচ্ছে? খিলখিল করে হেসে উঠল সে। মুহূর্তে মুখে হাত চেপে হাসি থামালো। ধীর স্থির হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক এক করে সমস্ত কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বেডসাইড টেবিলে, কাউচে, ছোট্ট বুকশেলফ, বড় কাবার্ড এবং দেয়ালগুলো ছুঁয়ে দিল। এ পর্যায়ে দেনামোনা করে বুকশেলফ থেকে বইগুলোর নাম পড়তে শুরু করলো। উপরে থাকে বেহিসাবি ডায়েরি। ওই এক এক করে ডায়েরিগুলো গুনতে শুরু করলো। 19-এ গিয়ে থামলো। চোখ বড় বড় করে ওষ্ঠজোড়া ফাঁক করে বিড়বিড় করলো, এত ডায়েরি! এতগুলো কি লেখা আছে? প্রচণ্ড কৌতূহলোদ্দীপক হয়ে একটা ডায়েরি নিয়ে মলাট উল্টেলো। একে একটি বর্ণও লেখা নেই। একদম নতুন চকচকে ঝকঝকে ডায়েরি। কৌতূহল দমিয়ে ডায়েরিটা রেখে দিল। আরেকটা নিল। একেবারে একই দৃশ্য। এক একে সবগুলো ডায়েরি দেখে শেষ একটা ডায়েরি দেখে বিরক্ত হয়ে পেছনে ঘুরলো। আবার চট করে সেলফের দিকে ঘুরে ভাবলো, যদি এই শেষটায় কিছু পাই। শাওয়ার নিয়ে বের হতে সূচনা চুপচাপ বসে থাকতে দেখে মাহের মৃদু হেসে এগিয়ে এলো সে। বলল, এতদিন পর দেখা অথচ মুখে হাসি নেই। আপনি কি খুশি হননি? আঁতকে উঠল সূচনা। ঝটফট করে উঠে দাঁড়ায়। আমতা আমতা করে বলল, ছি, খুশি হব না কেন? খুশি হয়েছেন? মাথা ঝুঁকে প্রশ্ন করলো মাহের। সদ্য গোছল করে আসা তো ছোট ছোট চুলগুলো কপালে লেপ্টে আছে। যে চোখ সে চুল চুয়ে চুয়ে কয়েক ফোঁটা পানি টুপ করে প্রথম নম্বরটি নাক টেনে এবং পরবর্তীতে চিকন পাতলা উষ্ঠদেহ স্পর্শ করলো। সূচনা এই দৃশ্য দেখে লজ্জা পেয়ে চোখ সরাতে গিয়েও চোখ দিয়ে ফেলল মাহেরের পুরুষালী উন্মুক্ত বক্ষস্থলে। এবার পুরোপুরি ফেঁসে গিয়ে দ্রুত মাহেরকে পাশ কাটালো। কাবার থেকে টি শার্ট বের করতে করতে বলল, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছে। বাক্যটি সমাপ্তি দিয়ে যেই পেছন ঘুরে তৎক্ষণাৎ মাহেরের লম্বাটে নাকের সঙ্গে তার কপাল ধাক্কা লাগলো। কিঞ্চিত পেছাতে গিয়ে কাবারের সঙ্গে পিঠ লেগে গেল সূচনার। গাঢ় চোখে তাকিয়ে আলতো হাসল মায়ের। সূচনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। টি শার্ট এগিয়ে দিয়ে মুখ ছোট করে বলল, এটা পড়ুন। হাত বাড়িয়ে টি শার্ট নিল মাহের। আশ্চর্য সুন্দর হাসি দিয়ে বলল, কতটুকু খুশি আপনি? আমতা আমতা করে সূচনা বলল, অনেক অনেক। উত্তর শুনে দম ছাড়ল মাহের। সুঠাম শরীরটা টান টান করে দাঁড় করিয়ে নিবিড় চোখে তাকালো। নরম সরে বলল, এ কদিন ভীষণ মিস করেছি আপনাকে। মনে হচ্ছে কতকাল পর প্রিয়তমার দর্শন পেলাম। অদ্ভুত শান্তি লাগছে। আপনারও কি লাগছে? সূচনা মাথা নাড়ল। ঠোঁটের কোণায় দুষ্টুমি ভরে হাসল মাহের। বলল, একবার শক্ত করে জড়িয়ে ধরবেন, বড্ড অস্থির লাগছে। শ্বাস রোধ হয়ে এলো সূচনার। অধর কামড়ে ধরে বিচলিত ভঙ্গিতে এক পা আগালো, কিন্তু জড়িয়ে ধরতে পারল না। তার পূর্বে তার হাত পা কাঁপতে শুরু করলো। গাল দুটো লাল হয়ে নাকের ডগা ফুলে উঠল। তার মনে অবস্থা বুঝতে পেরে মাহের বলল, আমি সাহায্য করব? চোখ বন্ধ করে সামনে মাথা নাড়ল সূচনা। হেসে দিল মাহের, একটু শব্দ করি। সে হাসি নিমিষেই বন্ধ করে দুহাতে সূচনার ঠান্ডা হয়ে আসা নিশ্চল দেহটাকে টেনে বুকের ভেতর লুকিয়ে ফেলল। প্রথমবারের মতো নিজের বিবাহিত স্ত্রীকে অন্তত নিবিড়ভাবে জড়িয়ে ধরল বুকের মধ্যখানে। আচমকায় সূচনা দুহাতে তার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল। পর্ব 18। মেয়েটা ভীষণ সুন্দর। চোখ ধাঁধানো সুন্দরীও বললে লোকেদের এমন মেয়েদেরই বলতে শুনেছি। ফার্স্ট ইয়ারে পড়ে। নাম সুমনা। নামটাও ভীষণ সুন্দর। সুন্দর মনের অধিকারীও হতে পারে। তার বিষয়ে খুব একটা জানি না। সত্যি বলতে কখনো জানতেই চাইনি, কারণ তার প্রতি আমার ভীষণ রকমের রাগ আছে। এমন সুন্দরী মেয়ে হয়ে তার পছন্দ এত জঘন্য হয় কী করে? সবচেয়ে বড় কথা, সাহস হলো কী করে রুদ্র শিক্ষে ভালোবাসার আবেদন করার? হ্যাঁ, মেয়েটা আজ আমাকে চিঠির মাধ্যমে প্রপোজ করেছে। চিঠির উত্তর পাওয়ার আশায় চাতক পাখির মতো ক্লাসরুমের সামনে বারান্দায় দাঁড়িয়েছিল। আমি তাকাইনি, একেবারে জন্যেও তাকাইনি। কারণ আমি ভালোবাসাকে ঘৃণা করি। যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সে ভালোবাসা কিশোর কিশোরীদের চিত্রচঞ্চল করে, যুবক যুবতীকে একে অপরের মাধ্যমে অদৃশ্য টান সৃষ্টি করে। সেই ভালোবাসাকে আমি ঘৃণা করি। আজীবন ঘৃণা করেই যেতে চাই। ঘৃণা করে যেতে চাই সেই নারীকে, যে নারী আমার হৃদয়ে স্থান পেতে চাই। ঘৃণা করি আমি সুমনাকে। তারিখ 6/6/2017। আবির কাছে শুনলাম আমি যখন চলে এলাম, সে আই মিন সুমনা নাকি আমার দিকে তাকিয়েছিল। একেবারে জন্যেও পলক ফেলেনি। 3 তলার বারান্দা থেকে গেটের পরতে
যতক্ষণ আমাকে দেখা যাচ্ছিল ঠিক ততক্ষণই তাকিয়েছিল। আমি যখন গেটের বাইরে আড়াল হয়ে গেছি, অন্যায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠছে। সে মুহূর্তে তাকে সামলাতে তার গুটি কয়েক বান্ধবী। সুমনা কেন কাঁদলো? আমি তাকে রিজেক্ট করেছি তাই? এমন সিম্পল একটা বিষয়ে কাঁদার কি আছে? একজন রিজেক্ট করেছে বলে কি পৃথিবী শুদ্ধ সবাই তাকে রিজেক্ট করবে নাকি? আবি যখনই প্রশ্ন করেছিল, ও ভীষণ রেগে গেল। চোখ রাঙিয়ে বলল, আমি একটা হৃদয়হীন। আমার হৃদয়ে সৃষ্টিকর্তা মায়া ভালোবাসা দেয়নি। আমি স্মিথ হেসে জবাব দিলাম, ঠিক বলেছিস। 5 বছরের ছোট্ট ছেলেটা যখন বাবার অবর্তমানে মায়ের ঘরে বড় চাচাকে রাত কাটাতে দেখেছে, তখন হয়তো সে তেমন কিছুই বুঝতো না। শুধু বুঝতো তার মা চুরি করছে, তার বাবার পাওয়া আদর ভালোবাসা চুরি করে অন্যকে দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে বড় চাচাকে চুমু খেতে দেখেছিল ছোট্ট ছেলেটা। ওটা তো আদর ছিল, তার আদর, তার 2 বছরের ছোট্ট বোনের আদর, তার বাবার আদর। মায়ের সব আদর বড় চাচা পেয়ে নিল। ইস, মানুষ যখন ভালোবাসার সঙ্গে বেইমানি করে, ভালোবাসা চুরি করে, তখন মানুষ কি আর মানুষ থাকে? ওই মানুষের শরীরে কি হৃদয় নামক যন্ত্রটা থাকে? থাকলে নিশ্চয়ই এমনটা করতে পারতো না। এমন হৃদয়হীন নারীর সন্তান সে। তাহলে তার তো হৃদয়ই নেই, সেখানে প্রেম ভালোবাসার জায়গা কি করে হয়? তারিখ 10/6/2017। আজ কথা চলে সূচনা বলল তার ভাবির প্রয়োজন। আর কয়েক বছর মাত্র আমার পড়াশোনা শেষ। দাদিনার বোন তখন থেকে পাত্রী খুঁজতে শুরু করবে। এখন শুনি মাথা গরম করে বোনকে ধমক দিয়েছি। দাদিন বলল, কষ্ট পেয়েও রাতে খায়নি। লেখা শেষ করে ওকে খাওয়াতে যাব, পাশাপাশি বোঝাবো তার ভাই কখনো বিয়ে করবে না, তার ভাইয়ের কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে হৃদয়ের ভালোবাসা নেই, সে হৃদয়ে কোনো নারীর টিকে থাকে না, তারা ঠিক অন্যত্র হৃদয় খোঁজে কেটে পড়ে। আমার এমন কথায় একদিন যুক্তিস্বরূপ আবির বলল, ভালোবাসা না থাকলে তো কেটে পড়ে, ভালোবাসা থাকলে নিশ্চয়ই কেটে পড়বে না? আমি স্নান হেসে বলেছি, আমার বাবা আমার জন্মদাত্রীকে এখনও অনেক ভালোবাসে। এজন্য সকলের চাওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি হননি। মুখে হয়তো বোঝায় সে তার প্রাক্তন স্ত্রী ও তার 2 সন্তানের জন্মদাত্রীকে অনেক ঘৃণা করে, কিন্তু ছেলে হয়ে বাবার চোখের ভাষা, মনের ব্যথা বোঝার ক্ষমতা যে এখন আমার হয়েছে তা তিনি জানেন না। আমার বাবাও তো ভালোবেসেছিল ওই মহিলাকে, মাত্র 1 বছরের ব্যবধানে সবটা তুচ্ছ করে দিল। বাবা তো কথা দিয়েছিল ওনাকে সহ আমাদের ভাই বোনকে ওদেশে নিয়ে যাবে, কিছুদিন মাত্র অপেক্ষা। উনি অপেক্ষা করতে পারেনি, দুটো সংসার ভেঙে দিয়েছেন। কোন লোভে উনি এমনটা করেছেন? তার পূর্ব না বুঝলে বুঝতে পারি, এখন বুঝতে পারি। ছেলে হয়ে ভাবতেই ঘৃণা লাগে। ছি, আমি কখনো বিয়ে করব না, কখনো না। এসব শুনে আবির তর্ক করলো, শুধু তোর মা নয়, তোর বড় চাচাও তো সমান দোষী। আমি বললাম, সেটা আমি অস্বীকার করিনি। তার জন্য আজ বড় চাচি একা নিঃসঙ্গ, বড় ভাই সাতমান পিতৃহারা। নারীতে নারীতে অনেক পার্থক্য থাকে, বড় চাচির মতো নারী সবার ভাগ্যে জোটে না। আমি কোনো রিস্ক নিতে চাই না। এরপর আর আবির তর্কে যায়নি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্য লিখেছ, আমি জানি, কিন্তু বিশ্বাস করো, ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না, আর না আশা করি কেউ আমাকে ভালোবাসুক। তবুও যদি তুমি চাও জীবন দশায় কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে জড়ানো নারীকে কখনো মাতৃর স্বাদ পাবে না। কারণ আমি আমার জীবনে রিস্ক রাখলেও আমার অংশে রিস্ক রাখতে পারবো না। এই দুর্বিষহ যন্ত্রণা আমরা 2 ভাই বোন ভোগ করেছি, তা যেন আর কেউ না করে, অন্তত আপনজনদের মধ্যে কেউ সহ্য করা যায় না। এই এক যন্ত্রণা আমার শিশুকাল ধ্বংস করেছে, আমার কৈশোর যৌবন সবটা ধ্বংস করে দিয়েছে। সূচনা ভীষণ ইন্ট্রোভার্ট, ও প্রকাশ না করলেও বুঝতে পারি প্রতিদিন মনের সঙ্গে, সমাজের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে কতটা যুদ্ধ করে চলতে হয় ওকে। আমি তো সেই দিনটার কথা আজও বলতে পারি না। সূচনার তখন 14 বছর, আমি 19-এ পা দিয়েছি। ওর স্কুলের বান্ধবী সীমার সঙ্গে ঝগড়া লেগেছিল। ঝগড়াতে ওকে হারাতে সীমা নাকি বলেছিল, তোর আম্মু তো খারাপ, তোর বড় চাচাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। আমার আম্মু বলেছে তোর সঙ্গে কম মিশতে, মেয়েরা মায়ের স্বভাব পায়, তুই কদিন পরে মায়ের স্বভাবে চলে যাবি, তোর নামের পিছনে চরিত্রহীন ট্যাগ লেগে থাকবে, যেমনটা তোর মায়ের পিছনে রয়েছে। বোন আমার সেদিন বিধ্বস্ত মুখে বাড়ি ফিরল, দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদল। সারাদিন আমাকে মুখও দেখালো না। দরজা ভেঙে যখন রুমে গেলাম, ওকে পেলাম সেন্সলেস অবস্থায়।
জ্ঞান ফেরার পর আমার বুকে মাথা রেখে ফুপাতে ফুপাতে প্রশ্ন করলো, ভাইয়া, কদিন পর আমার নামের পেছনে লোকে চরিত্রহীন ট্যাগ বসাবে? আমার তৎক্ষণাৎ আমার কলিজা ছিঁড়ে গেল, বুকের গভীর হাহাকার করে উঠল। আমাদের কি দোষ? কেন শাস্তি পাচ্ছি আমরা? আমাদের কেন পৃথিবীতে আনা হলো? কেন এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমরা দুজন? তারিখ 10/7/2017। ডায়েরির পর কিছু পৃষ্ঠা ফাঁকা, এক একে শেষ 2 পৃষ্ঠা অল্প কিছু লেখা দেখা গেল। লেখাগুলো বোঝা যাচ্ছে এগুলো সদ্য লেখা। আগের পাতাগুলোর লেখা বেশ কবছর পুরনোই বোঝা যাচ্ছে, কিন্তু শেষ পাতার লেখাগুলো খুব একটা পুরনো নেই। এই ব্যাপারে শিওর হলো লেখাগুলো পড়ার পর, কারণ সেই লেখাগুলো তাকে নিয়েই, অর্থাৎ হৈমিকে নিয়েই। আজ একটি ঘটনা ঘটেছে। স্টুপিড ধরনের একটা মেয়ে আমাকে প্রেমপত্র পাঠিয়েছে। মেয়েটার নাম হেমন্তিকা হৈমি। বয়স একেবারেই অল্প, কিন্তু সাহস অনেক। সুমনার মতো মেয়েকে রিজেক্ট করে শেষে এই অল্প বয়সী স্টুপিড বাচাল ধরনের মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করব? মোটেও না, তেমন কিছুই হবে না। এই মেয়ে আবার মাহেরের বোন, যার সঙ্গে আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে। আজ আরও একটি ঘটনা ঘটে গেল, কিন্তু সেটা আমি লিখতে পারবো না, হয়তো বলতেও পারবো না। তোতা পাখিটাকে চেয়েছিলাম, পেলাম না, কারণ আমি বখাটে। বখাটেদের জীবনে তোতা পাখিদের আসতে মানা। সে কি আমার জেদ হয়ে দাঁড়ালো? তাকে পেতে হবে এমন অনুভূতি কেন হচ্ছে? আমি ভালোবাসতে পারি না। তাকে কি করে ভালোবাসাহীন হৃদয় স্থান দেব? বিয়ে করব, বউ বানাবো, শুধু কথা ছাড়া সে কিছুই পারে না। যা বুঝলাম, মাথায় বুদ্ধিশুদ্ধিও তেমন নেই। শুনেছি ভীষণ ভীতু, ভূতের ভয় পায়, রক্ত ভয় পায়, মানুষের কষ্ট ভয় পায়, নিজের কষ্ট পেতেও ভয় পায়। মজার ব্যাপার হলো রান্না করতেও ভয় পায়, তেল ছিটে আসার ভয়। একেবারে পারফেক্ট। এমন ভয় পাওয়া মেয়ে নিশ্চয়ই মাও হতে পাবে না। জীবন দশায় বিয়ে যদি করতেই হয় একেই করি। যদি কখনো ফেলে চলে যেতে চায়, মেরে ধরে কষ্ট দিয়ে রেখে দেব, আটকে দেব, কিন্তু বাচ্চার রিস্ক নেব না। মেরে ধরে যদি না রাখতে পারি তাহলে সমস্যা হবে, হয়ে যাবে বিরাট সমস্যা। ডায়েরিতে লেখা এক একটা শব্দ পড়তে পড়তে হাত পায়ের কম্পন শুরু হলো হৈমির। পুরো লেখার সমাপ্তি হতে ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে দিল সে। এরপর গুটি গুটি পায়ে এসে পা তুলে বসলো বিছানায়। দু হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল মুহূর্তে। তার ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভিতর অদ্ভুত এক কষ্টে জর্জরিত হয়ে আছে। ছোটবেলা থেকে তার মন বড় সরলতায় ঘেরা, পাশাপাশি খুব নরম মনের অধিকারী। কারো কষ্ট দেখলে মন কেঁদে ওঠে, চোখের সামনে কাউকে কাঁদতে দেখলে দেখতে পারে না। টিভিতে নায়ক নায়িকাদের কষ্ট দেখলে এই মেয়ে ফ্যাস ফ্যাস করে কাঁদে। আর 17 বছরের কিশোরী সে, তবুও স্বভাব আটকে আছে ঠিক 7 বছরে। এই পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা বছরের পর বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট একটা বয়সে তাদের মন মানসিকতাকে আটকে রাখে। হৈমি সেই মানুষদের তালিকাতেই পড়ে গেছে। ঘন মেঘের আড়ালে লুকিয়ে থাকা রুদ্রের শৈশব, কৈশোর, যৌবনে ধ্বংস, পিতৃত্ব শুনে তার মনটা কেঁদেছে ভীষণ, কাঁদছে। এই কান্না আজ থামবে না, একটু জন্যেও বোধহয় থামবে না। দরজা খোলা শব্দে চমকে উঠল হৈমি। রুমে ঢুকে চট করে দরজা লক করে দিল রুদ্র। একসময় বিছানায় হৈমিকে গুটিসুটি হয়ে বসে কাঁদতে থমকে গেল। ক্ষীণ স্বরে প্রশ্ন করলো, রুমেই তো আটকে গেছি, এভাবে কাঁদছো কেন? কথাটা বলে প্রচণ্ড গম্ভীর হয়ে গেল। ধীর পায়ে এসে দাঁড়ায় হৈমির সামনে, বিরক্ত সুরে আবারও জিজ্ঞেস করে, এ আবার কি নাটক? এভাবে কেন কাঁদছো? কিঞ্চিৎ কান্না থামিয়ে আলগোছে নেমে এলো হৈমি। তার কন্দ্রদ্রুত মুখের দিকে তাকিয়ে রুদ্র কিছু বুঝে ওঠার পূর্বেই সে তার বলিষ্ঠ বক্ষপটে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কন্দ্ররত গলায় ভেঙে ভেঙে বলল, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, কখনো ভালোবাসা চুরি করব না। সারা জীবন আপনাকে খুব 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 ভালোবাসবো। আপনার সব দুঃখ মুছে দেব, বিশ্বাস করুন। রুদ্রর মাথায় যেন বাজ পড়ল। না পারে ছোট্ট দেহখানি ছুঁড়ে ফেলে দিতে নিজেকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে রোবট এনে ঠায় দাঁড়িয়ে কাঠখোট্টা স্বরে বলল, কোন সাহসে আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছ? একটু ম্যানার্স কি তোমার ভাই শেখায়নি? আমি কান্নার বেগ বেড়ে গেল। ভাঙা আওয়াজে বারবার বলতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। আমি কারো একটু কষ্ট সহ্য করতে পারি না, সেখানে আপনার এত বেশি কষ্টের কথা পড়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি মনে হয় আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আমি মনে হয় আপনাকে বেশি ভালো না বেশে থাকতে পারবো না। হাত বাড়িয়ে হৈমিকে ধরল না রুদ্র।
অমিয় রুদ্রর কথায় কান দিল না, নিজের মতো করে নিজের অনুভূতি প্রকাশে ব্যস্ত হয়ে পড়ল। তাই রুদ্র ভয়াবহ একটি প্রশ্ন করে বসল, মেয়েরা মায়ের জাত, তুমি পারবে তোমার মাতৃসত্তা ত্যাগ করতে?